মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা কামারুজ্জামান প্রাণ ভিক্ষা চাইবেন কিনা জানাতে হবে আজকের মধ্যেই। সময় তো একটা বেঁধে দেওয়াই আছে, কতক্ষণ সময় জেল কোড অনুযায়ী, তার বেশি তো উনি যেতে পারবেন না, সেই সময়ের বাইরে যেতে পারবেন না, কিন্তু ডিসিশনটা তাকে আজকেই নিতে হবে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন কামারুজ্জামান, জানালেন আইনজীবী। যে কোনো সময় রায় কার্যকর করতে পারে সরকার, বললেন ট্রাইব্যুনাল প্রসিকিউটর। এই ব্যাপারটিতে উনি একটি রিজনেবল সময় নেবেন এবং রিজনেবল সময় নেওয়ার পরে উনি সিদ্ধান্ত উপনীত হবেন। চিন্তা করার অবকাশ কোথায়? এখানে তো বিষয় একটা, উনি চাইবেন কি চাইবেন না। চাইলে উনি চাইবেন, আর না চাইলে চাইবেন না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কবরী, আব্দুস সালাম ও ববি হাজ্জাজ। এলাকায় এলাকায় গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। ফরিদপুরের ভাঙ্গায় দুর্ঘটনায় নিহত 25 জনের 12 জনের বাড়ি পটুয়াখালীতে। এত মানুষের মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ এলাকাবাসী। গত 3 মাসে দেশে যা ঘটেছে সে অবস্থা কাটিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে, বললেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় পরিদর্শন। এবং শুষ্ক মৌসুমে মরা তিস্তা হঠাৎ করেই ফিরে পেয়েছে প্রাণ। প্রতিটি সেচ ক্যানেল এখন পানিতে টইটুম্বুর। কৃষক, জেলে সবার মধ্যে স্বস্তি। নিজের অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার জন্য আরও সময় চেয়েছেন আলবদর কমান্ডার কামারুজ্জামান। সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে দেখা করে তার আইনজীবীরা সাংবাদিকদের একথা জানান। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, প্রাণ ভিক্ষার বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। যদিও আইন বিশেষজ্ঞরা মনে করেন প্রাণ ভিক্ষার জন্য পর্যাপ্ত সময় দিতে সরকার বাধ্য নয়। আফজাল হোসেনের রিপোর্ট। বুধবার সন্ধ্যায় আলবদর কমান্ডার ও জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউর রায় কারাগারে পৌঁছানোর পর রায়টি তাকে পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। সে সময় রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা এ বিষয়ে আইনজীবীর সাথে দেখা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামি। বৃহস্পতিবার সকালে প্রায় ঘণ্টাখানেক সময় কামারুজ্জামানের সাথে কথা বলে কারাগার থেকে বেরিয়ে তার আইনজীবী জানান, প্রাণ ভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে কামারুজ্জামানের আরও সময় লাগবে। এই ব্যাপারটিতে উনি একটি রিজনেবল সময় নেবেন এবং রিজনেবল সময় নেওয়ার পরে উনি সিদ্ধান্ত উপনীত হবেন। হয়ে উনি যথাযথ কর্তৃপক্ষ, অর্থাৎ এখানে যে যথাযথ কর্তৃপক্ষ আছেন তাদেরকে উনি সময় মতো বিষয়টি সম্পর্কে অবহিত করবেন। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম জানিয়েছেন, প্রাণ ভিক্ষার বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে প্রাণ ভিক্ষার আবেদন প্রস্তুত করতে যতটুকু সময় প্রয়োজন ততটুকু দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। সরকারের ক্ষমতা যেখানে আছে, যে সরকারের নির্দেশেই এই দ্বন্দ্ব কার্যকর করা হবে। একটা লোক তার পিটিশনটা লেখার জন্য তার যতখানি সময় দরকার হয় ততখানি, একটা মার্সি পিটিশন লেখার জন্য যতখানি সময় প্রয়োজন হয় ততখানি। যদিও সাবেক আইনমন্ত্রী ও ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর মনে করেন, প্রাণ ভিক্ষার জন্য পর্যাপ্ত সময় দিতে সরকার বাধ্য নয়। যেই মুহূর্তে বলবে যে আপনি প্রাণ ভিক্ষা চাইবেন কিনা তাকে নিজে সিদ্ধান্ত নিতে হবে। এটা আইনজীবীর সাথে পরামর্শ করার বা কোনো অন্য কারোর সাথে পরামর্শ করার কোনো সুযোগ নাই। চিন্তা করার অবকাশ কোথায়? এখানে তো বিষয় একটা, উনি চাইবেন কি চাইবেন না। চাইলে উনি চাইবেন, আর না চাইলে চাইবেন না। যদি উনি না চান তাহলে পরে যে প্রসেসটা আছে সেই প্রসেস শুরু হয়ে যাবে। সরকার চাইলে যে কোনো সময় কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করতে পারে বলেও মনে করেন তারা। যদি মনে না করেন তিনি নাও। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, মৃত্যুদণ্ড পাওয়া কামারুজ্জামানকে প্রাণ ভিক্ষার বিষয়ে আজকের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা না চাইলে রায়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। সে যদি প্রাণ ভিক্ষা চায় তাহলে একটু সময় হতে লাগতে পারে যে পর্যন্ত, আর যদি প্রাণ ভিক্ষা না চায় তাহলে যে কোনো সময় হয়ে যেতে পারে। যদি তিনি পজিটিভ কিছু বলেন যে সময় চান, তাহলে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব, মানে তার আবেদনটি। আর যদি না চান তাহলে আমরা জেল কোড অনুযায়ী যা করার সেটি আমরা করব। সেটার জন্য আমাদের যে জেল ম্যাজিস্ট্রেট সাহেব তার কাছে কিছুক্ষণের মধ্যে যাবেন। ম্যাজিস্ট্রেটের কাছে যদি তিনি বলে দেন তাহলে তো হয়েই গেল,
যাইতে চায় সেই অনুযায়ী ব্যবস্থা হবে। আর ম্যাজিস্ট্রেটের কাছে যদি আবার বলে যে আমাকে আরেক ঘন্টা সময় দেন, তাহলে আমরা আরেক ঘন্টা সময় দেব। সময় তো এটা বেঁধে দেওয়াই আছে, কতক্ষণ সময় জেল কোড অনুযায়ী, তার বেশি তো উনি যেতে পারবেন না, সেই সময়ের বাইরে যেতে পারবেন না, কিন্তু ডিসিশনটা তাকে আজকেই নিতে হবে। এই মুহূর্তে কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রুমেল, আপনি জানেন যে কামরুজ্জামানের যখন রিভিউ আবেদনটি নিষ্পত্তি হয়ে যায় এবং সেখানে যখন তার মৃত্যুদণ্ডের আদেশটি বহাল রাখা হয়, তো এর পরপরই কিন্তু কামরুজ্জামানের এই মামলার যত আইনি প্রক্রিয়া ছিল সবকিছুই কিন্তু আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেল। এবং আপনি জানেন যে গতকালকে কিন্তু কামরুজ্জামানকে সে আদেশটিও পরে শোনানো হয়ে গেছে। তো এখন শুধুমাত্র বাকি রয়েছে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করার একটি সুযোগ। সেই সুযোগটি কামরুজ্জামান পাবেন যদি তিনি সেটি গ্রহণ করতে চান। তো আপনি জানেন যে গতকালকে যখন কামরুজ্জামানকে সেই যে রিভিউ আবেদনের যে আদেশটি সেটি যখন কামরুজ্জামানকে পরে শোনানো হয়, তো তারপর কিন্তু কামরুজ্জামান তার আইনজীবীদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন এবং আজকে সকালে কামরুজ্জামানকে তার আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছে। এবং আইনজীবীরা কথা বলে বের হয়ে এসে যে বিষয়টি জানিয়েছেন যে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন কামরুজ্জামান করবেন কি করবেন না সেটি তিনি তাদেরকে জানাননি। তিনি বলেছেন যে তিনি আরেকটু ভেবে সে ব্যাপারে সিদ্ধান্ত দিবেন। তো এরপরে আমরা দুপুর থেকে যেটি শুনছিলাম যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই কেন্দ্রীয় কারাগারে আসবেন এবং কামরুজ্জামানের কাছে জানতে চাইবেন যে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করবেন কিনা। তো এখন আপনি জানেন যে সন্ধ্যা 7টা বাজে, অফিস আবার অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন আমরা দেখেছিলাম যে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু এখানে আসেননি এবং বিকেল 5টা বাজার 10 মিনিট আগে আমরা দেখেছিলাম যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যে সিনিয়র জেল সুপার ফরমান আলী তিনি কিন্তু কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে গেছেন। এবং আমরা কথা বলে যেটি জেনেছি কারা কর্তৃপক্ষের সঙ্গে ভিতরে, যে এই মুহূর্তে কারা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউই কিন্তু আর ভিতরে নেই। এই হচ্ছে প্রক্রিয়া। আর এখন পর্যন্ত কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আসেননি। তো এই কারণে যেটি হচ্ছে যে কামরুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করবেন কি করবেন না সেটি কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি এবং কামরুজ্জামানও কারোর কাছে এই ব্যাপারে কিছু বলেননি। আর আপনি জানেন যে আগামীকালকে শুক্রবার এবং শনিবার পরপর দুদিন সাপ্তাহিক ছুটি রয়েছে। তো এই হচ্ছে এখানকার অবস্থা। আর এই কামরুজ্জামানের বিরুদ্ধে আপনি জানেন যে মানবতা বিরোধী অপরাধের 7টি অভিযোগ ছিল এবং 7টি অভিযোগের মধ্যে ট্রাইব্যুনাল 2 থেকে কামরুজ্জামানকে 5টি অভিযোগে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। এর মধ্যে 2টি অভিযোগে দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড এবং বাকি 3টি অভিযোগে দেওয়া হয়েছিল বিভিন্ন মেয়াদের কারাদণ্ড। তো এরপরে সব আইনি প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র যে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদনের যে সুযোগ সেটির জন্যই অপেক্ষা। সেটি যদি কামরুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন তাহলে সেটি রাষ্ট্রপতির দপ্তরে পৌঁছে যাবে রাষ্ট্রপতির সিদ্ধান্ত জানার জন্য। আর যদি কামরুজ্জামান জানিয়ে দেন যে তিনি প্রাণ ভিক্ষার আবেদন করবেন না তাহলে কিন্তু দণ্ড কার্যকরে আর কোনো বাধা থাকবে না। সৌমিত্র। দর্শক, কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে জানাচ্ছিলেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। এবার ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। ডিসিসি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে 2 সিটিতে মনোনয়ন প্রত্যাহার করেছেন 7 জন মেয়র প্রার্থী। এর মধ্যে দক্ষিণে বিএনপি নেতা আব্দুস সালাম সহ 4 জন এবং উত্তরে সারাহ বেগম কবরী, ববি হাজ্জাজ সহ 3 জন মেয়র প্রার্থী তাদের মনোনয়ন তুলে নেন। রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করে কালকেই প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সজল দাসকে সঙ্গে নিয়ে রামিম হাসানের রিপোর্ট। তফসিল অনুযায়ী বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য করা হয় 9 এপ্রিল। বৃহস্পতিবার সকালে দক্ষিণে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহারের চাপ না থাকলেও দুপুরের পর থেকে বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থী প্রত্যাহার করে নেন তাদের মনোনয়নপত্র। আর বৈধ মেয়র প্রার্থীদের মধ্য থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন বিএনপি নেতা আব্দুস সালাম সহ 4 জন। মূলত দক্ষিণে বিএনপির পক্ষ থেকে মির্জা আব্বাসকে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন দেয়ায় আব্দুস সালাম মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। প্রত্যাহারের মূল কারণ দেশনেত্রী বেগম খালেদা নির্দেশে আমরা নমিনেশন সংগ্রহ করেছিলাম, তার নির্দেশ মোতাবেকই আমরা আজকে প্রত্যাহার করছি। তবে বিএনপির আরেক নেতা আসাদুজ্জামান খান রিপন মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। আর উত্তরের 16 জন মেয়র প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন 3 জন। এর মধ্যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের সাবেক উপদেষ্টা ববি হাজ্জাজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। দলের নির্দেশনাকে আমি সম্মান জানিয়েছি, কারণ একটা রাজনীতি করতে গেলে সেখানে একটা ডিসিপ্লিনের প্রয়োজন হয়। আমি তো আওয়ামী লীগেরই লোক, আনিসুল হক সাহেব তো আওয়ামী লীগের লোক না, কিন্তু উনি যখন আমরা আওয়ামী লীগ থেকে দাঁড়িয়েছি উনি কি আমাকে জিজ্ঞেস করেছেন? হ্যাঁ, উনি যদি আমাকে বলেন যে আপনি আমাকে সাহায্য করবেন, আমি ওনাকে সাহায্য করতে কোনো অসুবিধা বোধ করি না, কারণ অনেক বড় মাপের মানুষ, অনেক বড় মনের মানুষই কিন্তু এই ধরনের কাজ পারে।
আমি তো ওইভাবে বড় হই নাই, আমি বড় হয়েছি অনেক বড় মানসিকতা নিয়ে। রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, আইন অনুযায়ী এরপর আর প্রার্থিতা প্রত্যাহারের কোনো সুযোগ নেই। শুক্রবার চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে দেয়া হবে প্রতীক বরাদ্দ। 9 এপ্রিল বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ সময়সীমা, এবং মনোনয়নপত্র প্রত্যাহারের পরে আগামীকাল সকাল 9:30 থেকে আমরা যারা প্রত্যাহার করেনি তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে বিবেচিত হবে। প্রতীক পাওয়ার পরে এটা ট্র্যাডিশনালি একটা উৎসব থাকে, তবে হ্যাঁ, প্রতীক পাওয়ার পরে আচরণবিধি অনুসারে তাকে প্রচার করতে হবে। এদিকে উত্তর সিটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আল মিন্টুর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন উচ্চ আদালত। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্বাচনী প্রচার ও গণসংযোগ করছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে। ঢাকার উত্তর ও দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা ভোটারদের কাছে তুলে ধরেছেন তাদের প্রত্যয়ের কথা। দেবাশিস রায়কে সঙ্গে নিয়ে জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। সকাল থেকেই চৈত্রের প্রখর তাপ ছিল রাজধানী জুড়ে। সেই তাপকে উপেক্ষা করে ভোটের উত্তাপে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নামেন জনসংযোগে। রাজধানীর ধোলাইপাড়ে ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন গণসংযোগ করেন। এ সময় তিনি ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। আমাদেরকে আগামী 28শে এপ্রিল যদি আপনারা সমর্থন দেন, আপনারা দোয়া দেন, আমাদেরকে ভোট দেন, ইনশাআল্লাহ ঢাকাকে একটি বাসযোগ্য নগরী হিসেবে আগামী প্রজন্মের কাছে ইনশাআল্লাহ তুলে দেওয়ার চেষ্টা করব। অন্যদিকে রাজারবাগ এলাকায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে জনসংযোগ করেন তার স্ত্রী আফরোজা আব্বাস। সে সময় তিনি অভিযোগ করেন প্রচারণার ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত হচ্ছে না। এখনো কিন্তু সরকার একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করে রেখেছে, কারণ কালকে যে আমরা ক্যাম্পেইন নিয়ে বের হয়েছিলাম প্রচুর সাড়া পেয়েছি, মানে চিন্তা করা যায় না। কিন্তু আমার ক্যাম্পেইন শেষ হওয়ার পর ওখান থেকে যখন চলে আসে তখন কিন্তু আমাদের কয়েকটা ছেলেকে ধরে নিয়ে গেছে এবং ছাত্রলীগের ছেলেরা আমাদের ছাত্র দলের ছেলেদের হামলা করেছে। মিরপুরে জনসংযোগ করেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। এ সময় তিনি কয়েকটি কাঁচা বাজার ও গার্মেন্টসে ঘুরে ঘুরে সবার দোয়া চান। আমাদের এবারের স্লোগান হলো সমাধান যাত্রা। আমার জীবনই শুরু হয়েছে ফ্যাক্টরি দিয়ে। আমার জীবনের এই আজকে যদি উপরে উঠে আসার কিছুটাও হয়ে থাকে সেটি এই ফ্যাক্টরির জন্যই হয়েছে, কাজ করার ফলে হয়েছে। সুতরাং খুব ভালো লেগেছে আজকে এখানে এসে, শ্রমিকদের সঙ্গে কথা বলেছি এবং দেখেছি যে শ্রমিকরা অনেক খুশি। অন্যদিকে বিকেলে কামরাঙ্গীর চরে ঢাকা দক্ষিণের জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন ব্যস্ত ছিলেন জনসংযোগে। এছাড়া কাউন্সিলর প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় ঘুরে ভোট চেয়েছেন নগরবাসীর কাছে, দিয়েছেন উন্নয়নের নানা আশ্বাস। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় নিহত 25 জনের মধ্যে 12 জনেরই বাড়ি পটুয়াখালীতে। তাদের লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হলে সেখানে নেমে আসে শোকের ছায়া। বুকফাটা বিলাপে ভারী হয়ে ওঠে পরিবেশ। আপনজনের এমন মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। পটুয়াখালী প্রতিনিধি মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দুর্ঘটনায় নিহতদের খবর বাড়িতে পৌঁছালে এভাবেই কান্নায় ভেঙে পড়েন তাদের স্বজনরা। আকস্মিক এই দুর্ঘটনায় একই পরিবারের 3 সদস্যকে হারিয়ে পাগল প্রায় স্বজনরা। তারা গেছে ডাক্তার দেখাইতে, আবার সময় অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে 3 জন। তারা জানান দুর্ঘটনার কিছুক্ষণ আগেও কলাপাড়া উপজেলার কুমিরমারা গ্রামের আরিফুল ইসলাম মুঠোফোনে কথা বলছিলেন স্বজনদের সাথে। তারপর হঠাৎ করেই একটি দুর্ঘটনা স্বজনদের কাছ থেকে চিরতরেই কেড়ে নিল তাকে। ফেরিতে যখন উঠছে তখন রাত্রে কথা হয়েছে, ফেরি পাড়াইয়া যখন কেক খায়, ফেরিতে বসে কেকে তখন কথা হয়েছে যে আমি আসতেছি। আজকে হেতু গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এই ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে 15,000 টাকা করে অর্থ সহায়তা দিয়েছে স্থানীয় সংসদ সদস্য। ফরিদপুরে ভাঙার সড়ক দুর্ঘটনায় নিহত 25 জনের মধ্যে 12 জনেরই বাড়ি পটুয়াখালীতে। এদের মধ্যে সবাই কলাপাড়া, মির্জাগঞ্জ ও সদর উপজেলার বাসিন্দা। সময় সংবাদ, পটুয়াখালী। এদিকে দুর্ঘটনার জন্য যাত্রীরা চালকের অসাবধানতাকে দায়ী করেছেন। তবে চালকের দাবি, যাত্রী বেশে থাকা ডাকাত বাসের নিয়ন্ত্রণ নেয়ার পরই এই ঘটনা ঘটে। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বরিশালের ফিরদাউস সোহাগ ও ফরিদপুরের সুমন ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
খাদে পড়ে এভাবেই দুমড়ে মুচড়ে গেছে সোনারতরী পরিবহনের এই বাসটি। গতকাল রাতে এ বাসটি ৪৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই বাসটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ৫ নারী ও ১ শিশু সহ ১৯ জনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে আহত ২৫ জনকে উদ্ধার করে এলাকাবাসী ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে আরও ৩ জন মারা যান। পরে আহত ১৯ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকালে ৩ জনের মৃত্যু হয়। এদিকে চালকের অসাবধানতাই এই দুর্ঘটনার কারণ বলে জানিয়েছেন বেঁচে যাওয়া যাত্রীরা। যাত্রী ভাইরা বলছিলাম যে তুই আস্তে চালা, তারপর ওই সাকুরের লাগে পাল্লা দেয়, এই সময় বাস সাইডে হারাই দিচ্ছে। সামনে থেকে যাই মাইকো একটা ঠিক আছে সামনাসামনি মাইরা দিচ্ছে, তারপর কি হয়েছে আমি আর কিছু কইতে পারি না। সম্পূর্ণ আমি নিচে পড়ে গেছি, আমার উপরে ৪-৫ জন লোক করে, তারপর আমার হুঁশ ছিল। যদি ডাকাত হইতো তাহলে নিশ্চয়ই এরা কিছু নিত বা কোনো অস্ত্র, কিন্তু এই যে মানুষ লোক শুধু লোকই অ্যাক্সিডেন্ট হয়েছে। বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাস চালক ও হেলপার। তাদের দাবি, যাত্রী বেশি থাকা ডাকাত হামলা করে বাসের নিয়ন্ত্রণ নেয়ার কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। সাইডে কুপ দেওয়ার পর ওই ড্রাইভারের স্টাইল ছাড়িয়ে দিয়েছে, পরে ওরা বইয়া মানে অল্প কিছু দূর যাইয়া আর কি গাছ লাগে মারিয়ে দিয়েছে। যাত্রী ডাকাইতে আর কি হাইয়া আমার কইতেছে স্টার্টিং দেয়, রানিং এ গাড়ির স্টার্টিং দিয়ে ধাবা দিচ্ছে, তাই টানাটানি করে এরপরে সারি নেই দেখে কোপ দিয়েছে। যেহেতু দুর্ঘটনা মাল্টিপল ইনজুরি হয়, অনেক সময় যে গ্লাস ভেঙে হতে পারে অথবা জানলার যে কাঁচ টিন অনেক কিছুই থাকে, তারা ওরা করে হয়তো বেরোতে চাচ্ছে, সেখানে হতে পারে। এইভাবে স্পেসিফিক্যালি এখন হোয়েদার ইট ইজ শার্প অর ব্লান্ট উইপন এইভাবে এখন বলা বেশ ডিফিকাল্ট। এই ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরো থাকছে। বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে জলদস্যুদের তাণ্ডব। ৭ দিনে অর্ধশতাধিক মাছ ধরার ট্রলারে লুটপাট, নির্যাতনের শিকার জেলেরা। গত ৩ মাসে দেশে যে নৈরাজ্য ঘটেছে তা কাটিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের যে বিশাল সমুদ্র সীমা অর্জন হয়েছে সেখানে গ্যাসের পাশাপাশি তেল পাওয়ারও সম্ভাবনা রয়েছে। আর এজন্য অনুসন্ধান কার্যক্রম আরো জোরালো করতে বিদ্যুৎ মন্ত্রণালয়কে নির্দেশনা দেন তিনি। চলতি মেয়াদে দ্বিতীয়বারের মতো বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের কঠোর পরিশ্রমের কারণে মাত্র ৬ বছরে বিদ্যুতের উৎপাদন ৩,০০০ মেগাওয়াট থেকে ১৩,০০০ মেগাওয়াটে উন্নীত করা সম্ভব হয়েছে। সেই লক্ষ্যটা বাস্তবায়ন করতে হলে ৩ মাসের টানা অবরোধ হরতাল প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, এ সময় মানুষ পুড়িয়ে মারা হয়েছে, সম্পদ ধ্বংস করা হয়েছে, সরকারি অফিস আদালতের সঙ্গে পুড়িয়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ কেন্দ্র। দেশের স্বার্থে যে রাজনীতি করে সে কখনো এই ধরনের ধ্বংসাত্মক কাজ করতে পারে না। এ তো পুরো রাজনীতির উপরেই একটা বদনাম দেওয়া। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশে প্রায় ৩ মাস ধরে এই ধরনের ঘটনা ঘটে গেছে। যা হোক, আমরা আশা করি যে অবস্থা থেকে আমরা উত্তরণ ঘটিয়ে আমাদের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারবো। বঙ্গোপসাগরে যে নতুন সমুদ্র সীমার অধিকার পাওয়া গেছে সেখানে অনুসন্ধান আরো জোরদার করতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমরা আশা করি যে আমরা বাংলাদেশে যেমন গ্যাস পাচ্ছি, আমরা হয়তো তেলও পাবো, কিন্তু সেগুলি সার্ভে করা, সেগুলি উত্তোলনের ব্যবস্থা করা, সেগুলি আমাদের করতে হবে। এই বিষয়টার দিকে আমাদের আর একটু যত্নবান হতে হবে, আর একটু নজর দিতে হবে যে আমাদের সমুদ্র বিজয়ের পরে গ্যাস ব্লকগুলি আগে এগুলি নিয়ে একটু ছিল যে আমাদের নিরবিচ্ছিন্নভাবে বাংলাদেশের ভাগে কতটুকু এটা নির্দিষ্ট ছিল না, এখন সেটা নির্দিষ্ট হবার সুযোগ হয়ে গেছে। বৈঠকে গ্রাম পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বলেন, গ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়লে তৈরি হবে শিল্প প্রতিষ্ঠান, মানুষের কর্মসংস্থান হবে, আর শক্তিশালী হবে দেশের সামগ্রিক অর্থনীতি। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের খবর।
চট্টগ্রামে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজম ও নাসির উদ্দিন আজও নির্বাচনী প্রচার চালাচ্ছেন। তবে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম এখনো আনুষ্ঠানিক প্রচারে না নামলেও তার পক্ষে নগর বিএনপির নেতারা দ্বিতীয় দিনের মতো প্রচার চালাচ্ছেন। সকাল থেকে শহরের বাইরে সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজম ও নাসির উদ্দিন। জালালাবাদ, ফতেহাবাদ, ছড়ারকুল, চৌধুরীহাট সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার এবং পথসভা করেন তিনি। এদিকে বিকেলে নগরীর সুপারিপাড়া এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে মঞ্জুরের পক্ষে ভোট চান নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া তিনি নগরীর বিভিন্ন স্থানে পথসভা করেন। শুষ্ক মৌসুমে মরা তিস্তা হঠাৎ করেই যেন প্রাণ ফিরে পেয়েছে। এতে কৃষক, জেলে সবার মধ্যে ফিরে এসেছে স্বস্তি। প্রতি বছরই এ সময় পানির জন্য হাহাকার করেন কৃষকরা, কিন্তু এবার অবিশ্বাস্যভাবে হঠাৎ করেই সে অবস্থা বদলে গেছে। আকস্মিক উজানের ঢলে তিস্তা নদীতে এখন চাহিদার চেয়েও বেশি পানি। প্রতিটি সেচ ক্যানেল পানিতে টইটুম্বুর হওয়ায় এলাকার সবাই দারুণ খুশি। নীলফামারীর তিস্তা ব্যারেজ এলাকা ঘুরে এসে তারিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মানিক সরকার। গত শনিবার রাত থেকে হঠাৎ করে ভারতীয় উজানের ঢল বৃদ্ধি পায়। নীলফামারীর ডালিয়া এবং লালমনিরহাটের হাতীবান্ধায় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় চাহিদার চেয়েও এখন অনেক বেশি পানি সরবরাহ হচ্ছে। এতে এলাকার কৃষকরা আনন্দে আত্মহারা। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বস্ত করেছিলেন আমাদেরকে যে তিস্তা পানি চুক্তি সম্বন্ধে, তো উনি দেশে ফিরে যাওয়ার পর থেকে আমরা তার সুফল পাওয়া শুরু করছি। পানি পাওয়া যাচ্ছে, মাছ আছে, মাছও পাওয়া যায়, সব দিকে পাওয়া যায়। মাছ টাছ পাইতেছি, এখন অন্য কাজও চলছে, আমাদের ক্ষেত খোলার কাজ চলছে এখন। সেচ নির্ভর এই বড় মৌসুমে কদিন আগেও পানির জন্য যেসব কৃষককে চিলচাতকের মতো হাঁসফাঁস করতে দেখা গেছে, আজ এই বাড়তি পানি পেয়ে তাদের ক্ষেতের ফসলের মতোই হৃদয় যেন সিক্ত এখন। প্রতি বছর শুষ্ক মৌসুমের শুরু থেকেই তিস্তার পানি প্রবাহ একেবারেই শূন্যের কোঠায় নেমে আসে। চৈত্রের এই সময়টায় যেখানে কম করে হলেও 1000 থেকে 1200 কিউসেক পানি মজুদ থাকার কথা, সেখানে কয়েকদিন আগেও পানির প্রবাহ ছিল 1.5 থেকে 200 কিউসেক। এ পরিমাণ পানি ব্যারেজ এলাকার কৃষকদের সরবরাহ দিতেই হিমশিম খেত পাউবো। এ সময় কৃষকদের ব্যবহার করতে হয় শ্যালো মেশিন আর পাওয়ার পাম্প। এতে উৎপাদন খরচও বেড়ে যায় অনেক বেশি। এখন আমাদের এই 480 টাকা করে একর মানে দেওয়া লাগে পানি রান বটে। আগে তো আমাদের 1500-2000 টাকা শ্যালো মেশিনে খরচ হইতো। এইদিকে আমরা পানি পাচ্ছি, আমার কৃষকের খুব উপকার হয়েছি। পানি পাইছি, মোটামুটি ভালো পাইছি। এই মতন পানি পাইলে তো কোনো সমস্যা হইবে না। পানি এখন পাচ্ছি, আমাদের খুব ভালো আবাদ হচ্ছে, এখন খুব সুবিধা হয়েছে আমাদের। বর্তমানে তিস্তা ব্যারেজের এই পানি এখন সেচ কমান্ড এলাকার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা 28,500 হেক্টর ছাড়িয়ে 55,000 হেক্টর জমিতে সেচ সুবিধা দিচ্ছে। এই পরিমাণ পানি থাকলে আপনার ইনিশিয়ালি 50,000 থেকে 55,000 হেক্টর খরিফ ওয়ানে ইরিগেশন দেওয়া সম্ভব হবে। যদি পানি প্রবাহ আরো বাড়ে তাহলে আরো বেশি ইরিগেশন দেওয়া যাবে। 1990 সালে তিস্তা ব্যারেজ প্রকল্পের যাত্রা শুরু। রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার 65,000 হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে পানির অভাবে লক্ষ্যমাত্রার অর্ধেকও অর্জন সম্ভব হয়নি। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করে আদালতে হাজির সংক্রান্ত রুলের শুনানি শেষ। আগামী বুধবার এ বিষয়ে রায় দেবেন হাইকোর্ট। দুপুরে উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রায়ের এ দিন ধার্য করেন। গত 10 মার্চ নিখোঁজ বিএনপির এই নেতাকে খুঁজে বের করে আদালতে হাজির করার নির্দেশ কেন দেয়া হবে না জানতে এ রুল জারি করেন আদালত। আগামী বুধবার মহামান্য হাইকোর্ট এই রুল সম্পর্কে তাদের রায় দেওয়ার জন্য দিন ঘোষণা করেছেন। জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব যেই প্রক্রিয়ায় যেইভাবেই নিখোঁজ হয়ে থাকুক না কেন, তাকে বের করার দায়িত্ব রাষ্ট্রের। সুতরাং রাষ্ট্রকেই তার সাংবিধানিক দায়িত্ব থেকে জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবকে খুঁজে বের করতে হবে। আমরা সেই নির্দেশনাই হাইকোর্টের কাছে চেয়েছি। বঙ্গোপসাগরে কক্সবাজার উপকূলে থামছে না জলদস্যুদের তাণ্ডব। গত 7 দিনে 1/2 শতাধিক মাছ ধরার ট্রলারে লুটপাট ও জেলেদের ওপর নির্যাতন চালানো হয়েছে। জেলে ও ট্রলার মালিকদের দাবি, জলদস্যু নির্মূলে কোনো ব্যবস্থা নেওয়া না হলে পেশা ছেড়ে দিতে বাধ্য হবেন তারা। তবে পুলিশ বলছে বিশেষ অভিযান চালিয়ে জলদস্যু দমন করা হচ্ছে। সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অরক্ষিত বঙ্গোপসাগরে অব্যাহত রয়েছে মাছ ধরার ট্রলারে ডাকাতি, হত্যা ও মুক্তিপণ আদায়।
প্রায় প্রতিদিনই সাগরের কোনো না কোনো স্থানে নিরীহ জেলেদের ওপর তাণ্ডব চালাচ্ছে জলদস্যুরা। গত 7 দিনে বঙ্গোপসাগরের সোনাদিয়া, কুতুবদিয়া ও বাঁশখালী সহ বেশ কয়েকটি পয়েন্টে অর্ধ শতাধিক মাছ ধরার ট্রলারে লুটপাট ও জেলেদের শারীরিক নির্যাতন করেছে জলদস্যুরা। ফলে চরম আতঙ্কে অনেক জেলে বন্ধ করে দিয়েছে মাছ ধরা, আর তীরে নোঙ্গর করে রেখেছে মাছ ধরার ট্রলার। জাল টানতেছি সবাই, এই টাইমের মধ্যে জলদস্যুরা আমাদের বুটের পিছন থেকে হোক বা সামন থেকে হোক অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের উপরে আক্রমণ করে। মাঝি মাল্লাদেরকে রাখি দিয়া টাকা আদায় করে নেয়। ওদের জ্বালা আমরা সাগরে ফিশিং করতে পারতেছি না। ফ্যামিলি খরচ আমাদের খরচ কিন্তু আমরা পোষাতে পারছি না। এই জন্য আমরা ব্যবসায়ী ভাইরা যারা আছি এখানে, যারা ব্যবসা করে সবাই খুবই সংকটের মধ্যে আছে। এই অবস্থায় বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে জলদস্যু দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ট্রলার মালিক সমিতির এ নেতা। তালিকাও দিয়েছি আমরা পুলিশ প্রশাসনকে। আমরা এই ব্যাপারে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তক্ষেপ কামনা করি, যাতে অচিরে আমাদের জলদস্যুতা বন্ধ হলে আমরা ফিশিং করতে পারবো, নাহলে অচিরে আমরা ফিশিং বন্ধ করে দেবো। তবে কক্সবাজারের শীর্ষ এ পুলিশ কর্মকর্তার দাবি, বিশেষ অভিযানের মাধ্যমে জলদস্যুদের দমনে কাজ চলছে। কুতুবদিয়াতেও বিশেষ অভিযান শুরু হয়েছে এবং ইতিমধ্যে আমরা 5-6 জন জলদস্যুকে গ্রেপ্তার করেছি। এখন মৎস্য আহরণের এই মৌসুমে তারা একটু বেশি তৎপর বলে প্রতীয়মান হচ্ছে, কিন্তু তাদের এই অপতৎপরতার রুখে দেওয়ার জন্য আমরাও কিন্তু অধিক পরিমাণে তৎপর আছি। ট্রলার মালিকদের দেয়া তথ্য মতে জলদস্যুরা গত 1 মাসে শতাধিক ট্রলারে হামলা চালিয়ে প্রায় 2 কোটি টাকার মালামাল লুট ও মুক্তিপণ আদায় করেছে অর্ধ কোটি টাকা। আর গত 2 বছরে জলদস্যুদের আক্রমণে প্রাণ হারিয়েছে শতাধিক জেলে। সময় সংবাদ, কক্সবাজার। ইয়েমেনে আরব জোটের সঙ্গে সামরিক অভিযানে অংশ নেবে না বলে জানিয়েছে পাকিস্তান। অন্যদিকে যুদ্ধ বন্ধ করে দেশটিতে ঐক্যমতের সরকার গঠনে আলোচনার বিষয়ে উদ্যোগ নিচ্ছে ইরান। তবে হাউথিদের মদদ দিতে তেহরান এডেন উপসাগরে 2টি যুদ্ধ বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অভিযোগ করে ওয়াশিংটন জানিয়েছে, কোনোভাবেই ইরানের ওই ঔদ্ধত্য মেনে নেবে না মার্কিন প্রশাসন। এদিকে ইয়েমেনে হাউথি বিদ্রোহীদের দমনে আন্তর্জাতিক জোটের বিমান হামলায় একটি স্কুলে কমপক্ষে 6 শিশু নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই অবস্থায় দেশটিতে মানবিক পরিস্থিতি চরম সংকটের মুখে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। শনিবার বেলা 2:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে। আজ সাংবাদিকদের একথা জানান বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এছাড়া সংবর্ধনা মঞ্চে দেশের নামকরা শিল্পীরা গান পরিবেশনা করবেন বলেও জানান বিসিবির সিইও। ঢাকাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এই সম্বর্ধনা অনুষ্ঠান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আয়োজন করা হচ্ছে। প্রোগ্রামটা 2:30 আমরা শুরু করব। ব্যান্ড পারফরমেন্সের হবে প্রথমে এবং তারপর জাতীয় দল স্টেজে উঠবে এবং কিছু অ্যাক্টিভিটিস হবে, আর তারপর আবার কিছু ব্যান্ড পারফরমেন্স হবে। আমরা আশা করছি জাতীয় দলের সদস্যদের সাথে সকল সদস্য উপস্থিত থাকবেন এবং বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শ্রেণীর জনসাধারণ বাংলাদেশ জাতীয় দলের এই সম্বর্ধনায় অংশগ্রহণ করবে। সন্ধ্যার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রাণ ভিক্ষা চাইবেন কিনা সিদ্ধান্ত নিতে সময় চেয়েছেন কামারুজ্জামান। জানালেন তার আইনজীবীরা, আজকের মধ্যেই ক্ষমা চাইতে হবে বললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কবরী, আব্দুল সালাম ও ববি হাজ্জাজ। এলাকায় এলাকায় গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। ফরিদপুরের ভাঙ্গায় দুর্ঘটনায় নিহত 25 জনের 12 জনের বাড়ি পটুয়াখালীতে। এত মানুষের মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ এলাকাবাসী। গত 3 মাসে দেশে যা ঘটেছে সে অবস্থা কাটিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে বললেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় পরিদর্শন। এবং শুষ্ক মৌসুমে মরা তিস্তা হঠাৎ করেই ফিরে পেয়েছে প্রাণ। প্রতিটি সেচ ক্যানেল এখন পানিতে টইটুম্বুর। কৃষক, জেলে সবার মধ্যে স্বস্তি। এই ছিল সন্ধ্যার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।